সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠান আজকের পর্ব। সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আমাদের মেরুদণ্ড বা স্পাইনে বিভিন্ন ধরনের সমস্যা বা বিভিন্ন ধরনের রোগ হতে পারে। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় মেরুদণ্ডে সার্জারির প্রয়োজন হয় এবং আবার অনেক ক্ষেত্র আছে যেখানে চিকিৎসকরা সার্জারি ছাড়াই একদম ব্যথা মুক্তভাবে পেশেন্টকে একটা স্বাভাবিক সুস্থ জীবন দান করতে পারেন। তো সেই বিষয়টি নিয়ে আজকের পর্বে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু মেরুদণ্ডের সার্জারিবিহীন চিকিৎসা। আর এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আজকে আমাদের সাথে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা একজন চিকিৎসককে। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি অধ্যাপক ডাক্তার শহীদুল ইসলাম, আসসালামু আলাইকুম, স্পাইন ও অর্থোপেডিক্স সার্জন, বিভাগীয় প্রধান, স্পাইন সার্জারি ও অর্থোপেডিক্স বিভাগ, আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি যেহেতু সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা আমাদেরকে টেলিফোনে যে কোনো প্রশ্ন করতে পারছেন, মেরুদণ্ডের কোনো সমস্যা নিয়ে সরাসরি কথা বলতে পারছেন আমাদের আজকের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে। যেই নাম্বারটিতে ডায়াল করতে হবে সেটি টিভি স্ক্রলে একটু পরপর দেখতে পাচ্ছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন? জি, আপনাকে ধন্যবাদ সিফাত, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, আমরা যেহেতু আজকে মেরুদণ্ডের চিকিৎসা নিয়ে কথা বলবো এবং আমরা খুব স্পেসিফিক করে বলছি যে সার্জারিবিহীন চিকিৎসা, অর্থাৎ আমরা পিআরপি বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা করব। তো সেই বিষয়ে যাওয়ার আগে আমি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে মেরুদণ্ডে সাধারণত কি কি সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে? জি সিফাত, আপনাকে ধন্যবাদ এবং আমি স্বাগত জানাচ্ছি যে যারা চ্যানেল 24 দেখছেন আমাদের সকল দর্শক এবং শ্রোতাদেরকে, যারা দেশে এবং বিদেশে অবস্থান করছেন। তো মেরুদণ্ডের কি কি সমস্যার জন্য মানুষ ডাক্তারের কাছে আসে? প্রধানত যে সমস্যার জন্য যে সিমটমটা নিয়ে আসে সেটা হলো ব্যথা। যে ব্যথাই হলো মানে মেইন সিমটম, সবকিছুর মূলে হলো ব্যথা। এখন এই ব্যথাগুলো কিভাবে প্রেজেন্ট করে? আমাদের মনে করেন যে ব্যথাগুলো লো ব্যাক পেইন, কোমরে ব্যথা নিয়ে প্রেজেন্ট করতে পারে, তারপর ব্যাক পেইন, পিঠে ব্যথা নিয়ে প্রেজেন্ট করতে পারে, নেক পেইন, ঘাড়ে ব্যথা নিয়ে প্রেজেন্ট করতে পারে। ইভেন আমাদের যে মেরুদণ্ডের সবচেয়ে যে নিচের হাড়টা আছে, টেইল বোন, কক্সিস বলি আমরা, লেজের হাড় বলি, সেই কক্সিসে পেইন নিয়েও রোগীরা প্রেজেন্ট করে এবং এটাকে আমরা বলি কক্সিকোডাইনিয়া। এখন তাহলে কি কি কারণে এই ব্যথা হয় এটা একটু দর্শকদের উদ্দেশ্যে আমরা একটু মনে করেন যে বলি। যেমন সবচেয়ে বেশি কোমরেই ব্যথা হয়, হ্যাঁ, যে আমাদের এই লাম্বার স্পাইন, যেটা মেরুদণ্ডের তো কয়েকটা রিজিয়ন আছে, সার্ভাইকাল স্পাইন, ঘাড়ের অংশটাকে সার্ভাইকাল স্পাইন বলি আমরা, পিঠের অংশটাকে আমরা ডরসাল স্পাইন বা থোরাসিক স্পাইন বলি, আর তার কোমরের অংশটা যেটা থাকে সেটা লাম্বার স্পাইন বা লাম্বোসাক্রাল স্পাইন বলি। তো লাম্বোসাক্রাল স্পাইনে মুভমেন্ট হয় বেশি এবং সার্ভাইকাল স্পাইনেও মুভমেন্ট হয়। তো এই সব কিছুর মধ্যে কোমরে মানে লাম্বার স্পাইনে সবচেয়ে মনে করেন যে প্যাথোলজিটা বেশি হয়। যেমন কেউ যদি একটা ওজন তুলতে যায় সেটাও লাম্বার স্পাইনকে মনে করেন আঘাত করে। তো এখানে ডিস্ক প্রোল্যাপস হয়, যে পিএলআইডি বলি আমরা, যে প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তারপর মনে করেন কোনো ইনফেকশনও কিন্তু হতে পারে। যেমন ইনফেকশন, মেরুদণ্ডে যত ইনফেকশন হয় এর ভিতরে টিউবারকুলোসিস, আপনি জানেন যে টিবি বা যক্ষা হচ্ছে, হ্যাঁ, যক্ষা আর প্রাইমারি সাইট হচ্ছে লাংস, কিন্তু সেকেন্ডারি সাইট যে কোনো জায়গায় হতে পারে শরীরের, এবং টিবির একটা পছন্দসই জায়গা হচ্ছে স্পাইন। কাজেই এটা ডরসাল স্পাইনে যদিও বেশি হয় কিন্তু লাম্বার স্পাইনে হতে পারে। এরপরে মনে করেন যে অন্যান্য জীবাণু দিয়ে, টিবি, মাইক্রোব্যাকটেরিয়াম, টিউবারকুলোসিস ছাড়া অন্যান্য পায়োজেনিক জীবাণু দিয়ে ইনফেকশন হতে পারে, হ্যাঁ। তো সেক্ষেত্রেও তাহলে ডিসকাইটিস ডেভেলপ করে। এছাড়া টিউমার হতে পারে মেরুদণ্ডের মধ্যে, যেমন স্পাইনাল কর্ডের ভিতরে যেমন টিউমার হতে পারে, আবার স্পাইনাল কর্ডের বাইরেও টিউমার হতে পারে। যে স্পাইনাল কর্ডের ভিতরে যদি টিউমার হয় তাহলে সেটা ব্যথা সৃষ্টি করবে এবং রোগীকে প্যারালাইসিস করে দেবে। আবার স্পাইনাল কর্ডের বাইরে টিউমার হলো, সেই টিউমারটা আস্তে আস্তে বড় হয়ে যখন স্পাইনাল কর্ডকে বা নার্ভকে চাপ দিবে তখন ব্যথা সৃষ্টি করবে, এবং চাপটা যদি খুব বেশি হয় তখন এই ক্ষেত্রেও কিন্তু রোগী মানে প্যারালাইসিস হয়ে যায়। এরপরে মনে করেন যে কোনো যদি ইনজুরি হয়, অ্যাক্সিডেন্ট হলে তাহলে স্পাইন ফ্র্যাকচার হয়ে ভার্টিব্রার মানে হাড়ের কোনো অংশ ভেঙে গিয়ে নার্ভ রুটকে বা স্পাইনাল কর্ডকে চাপ দিয়ে ব্যথা সৃষ্টি করতে পারে এবং প্যারালাইসিস করতে পারে।
তো এগুলোই কিন্তু মনে মানে করেন মেরুদণ্ডের কমন অসুখ এবং কাছে এগুলো নিয়ে আসে। রোগীরা প্রেজেন্ট করে সাধারণত। আচ্ছা, আমাদের দেশে মা বোনদেরকে দেখি, বিশেষ করে যারা একটু মধ্যবয়স্ক নারী আছেন, তারা কিন্তু প্রায় ব্যথার কমপ্লেইন করেন এবং ব্যথা হলেই অনেকের মধ্যে একটা প্রবণতা থাকে যে ব্যথানাশক ঔষধ সেবন করা, বিশেষ করে ফার্মেসি থেকে। তো আসলে এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত? হ্যাঁ, আসলে বাংলাদেশ এটা মানে খুব দুর্ভাগ্যের সাথে বলতে হয় যে বাংলাদেশই এরকম দেশ যেখানে যে কোনো ওষুধ প্রেসক্রিপশন ছাড়া কিনতে পারে। হ্যাঁ, শুধুমাত্র ফার্মেসিতে ঘুমের ওষুধটা অনেক সময় রেস্ট্রিকশন করে দেয় যে উঠতি বয়সে ছেলেমেয়েরা যদি ঘুমের ওষুধ কিনতে চায় তাহলে সেটাই দিতে চায় না প্রেসক্রিপশন ছাড়া। আদারওয়াইজ যে কোনো অ্যান্টিবায়োটিক হোক, পেন কিলার হোক, সব কিন্তু দেয়। কিন্তু মানে মানে আমরা তাদেরকে উন্নত দেশ বলি, সভ্য দেশ যাদেরকে বলি, সেই সমস্ত দেশে কিন্তু প্রেসক্রিপশন ছাড়া মানে শুধু প্যারাসিটামল, গ্যাসের ওষুধ এরকম ছাড়া আর কোনো ওষুধ কিন্তু কেনা যায় না। সেজন্য অবশ্যই এই যে উইদাউট প্রেসক্রিপশন ওষুধ কিনে খাওয়া মানে এটা কিন্তু খুবই ক্ষতির কারণ হয়। আমি ছোট্ট একটা উদাহরণ বলবো, যেমন মোটা হওয়ার জন্য, খাওয়ার রুচি বৃদ্ধির জন্য স্টেরয়েড ওষুধ খায় বাচ্চারা, মানে কিশোর কিশোরীরা, যার ফলে ভয়াবহ ক্ষতি হয় তাদের। যে ফিমারের যে হেড আছে সেটা অ্যাভাসকুলার নেক্রোসিস ডেভেলপ করে, এভিএন ডেভেলপ করে। আমরা অনেক পাচ্ছি, অর্থোপেডিক সার্জনরা আমরা অনেক পাচ্ছি যে 19-20 বছরের ছেলে বা মেয়ে তার হিপ রিপ্লেসমেন্ট করতে হচ্ছে, টোটাল হিপ রিপ্লেসমেন্ট। হ্যাঁ, সেজন্য ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ খাওয়া যাবে না। পেন কিলার তো নয়, কারণ পেন কিলার আর শুধুমাত্র কোয়ালিফাইড ডক্টরের প্রেসক্রিপশন করবে যে কোন রোগীর কী ডোজে লাগবে, কতদিন লাগবে। সেজন্য অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া মানে ব্যথার ওষুধ খাওয়া উচিত নয়। তবে আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে আমাদের মা খালারা যে মধ্যবয়সী নারীরা, তাদের মধ্যে ব্যথার মনে করেন যে প্রবণতা কীরকম। আমাদের ডিস্কের কিন্তু মনে করেন যে 20-30 বছরের উপর থেকেই কিন্তু ডিস্কের ডিজেনারেশন শুরু হয়, ক্ষয়ের বা হাড়ের কিন্তু মানে ক্ষয়টা শুরু হয়। তো মধ্যবয়সী বলছেন যে ওই সময় ক্ষয়টা শুরু হলো। আর আমাদের মা খালারা বা মনে করেন যে আমাদের নারী যারা আছেন তাদের তো দৈনন্দিনই মানে তাদের ঘর কন্যার কাজ করতে হয়, মানে বেন্ডিং হয়ে মনে করেন যে পানির ঘড়া উঁচু করতে হয়, ভাতের হাঁড়ি উঁচু করে। তারপর গ্রাম অঞ্চলে যারা কৃষিকাজের সাথে যুক্ত, তো তাদের তো অনেক ভারী বস্তাও তুলতে হয়। হ্যাঁ, কাজে এই সমস্ত কারণে যে অ্যাবনর্মাল পজিশনে বেন্ডিং হয়ে যে ওয়েট লিফটিং করলো বা বেন্ডিং হয়ে যে কাজ করছে সংসারের, এইটা হলো তাদের কোমর ব্যথার একটা বড় কারণ। তার কারণ কোমরের চাপ পড়ে বেশি, ডিস্কের ডিজেনারেশন হয়, ফ্যাসেট জয়েন্টের ডিজেনারেশন হয়, ডিস্ক ফেটে গিয়ে মনে করেন ভিতর থেকে নিউক্লিয়াস পালপোসাসটা জেলিটা বের হয়ে এসে স্পাইনাল কর্ডকে বা নার্ভ রুটকে চাপ দিচ্ছে। কাজে এইভাবে আক্রান্ত হয়। এই যে আপনি মেরুদণ্ডের এতগুলো সমস্যার কথা বললেন, আপনাদের কাছে রোগীরা আসছে, তাদের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন নিয়ে আপনারা নিশ্চয়ই তাদেরকে প্রথমে এক্সামিন করছেন, অর্থাৎ ফিজিক্যাল এক্সামিনেশন করছেন, পরবর্তীতে তাদের কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে আপনারা কনফার্ম হয়ে থাকেন। তো ট্রিটমেন্ট প্ল্যানটা তো ডেফিনেটলি নির্ভর করে যে পেশেন্টের কন্ডিশনের উপরে। অনেক ক্ষেত্রেই সার্জারির প্রয়োজন হয় এবং অনেক ক্ষেত্রে আপনারা সার্জারি ছাড়া চিকিৎসা করেন, যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো কোন কোন ক্ষেত্রে সাধারণত আপনারা সার্জারিটাকেই বেস্ট বলে মনে করেন? রাইট, আসলে সার্জারি মানে বেস্ট এইরকম না, সার্জারি হলো একটা প্রয়োজন, যে রোগীর নেসেসিটি। ইয়েস, যে এমন মানুষ যখন বলে যে পেন কিলার খাবো না, আমি বললাম যে আমি তো চাই আমার জন্য একদিনও ডাক্তারের কাছে না যেতে হয়, কিন্তু মানুষ ডাক্তারের কাছে আসতে বাধ্য হয়, কারণ ইটস এ নেসেসিটি, এটা প্রয়োজন। যে একটা মানুষ মনে করেন যে অসুবিধায় পড়লো, সে এরকম, সেজন্য সমস্যায় পড়লো বলেই যেমন ডাক্তারের কাছে আসতে হয়, ঠিক আবার সমস্যাটা তীব্র হলে সার্জারির দরকার হয়। তো এরকম কিছু সার্জারি লাগে, এরকম কিছু ইন্ডিকেশন আমরা বলি। যেমন আমি ডিস্ক প্রোল্যাপসের কথা বলেছি, যে পিএলআইডি বা প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টেবল ডিস্ক। পিএলআইডির একটা গ্রেভ কমপ্লিকেশন হচ্ছে কড আইকোনাস সিনড্রোম। এটা হলো যে খুব হিউজ ডিস্ক প্রোল্যাপস হয়ে স্পাইনাল কর্ডকে একদম কম্প্রেস করে ফেলেছে, তখন তার নিচের মনে করেন যে তার পা দুটো মানে অবশ হয়ে গেল, তার পেশাব পায়খানা মানে পেশাবটা ধরে রাখার ক্যাপাসিটিটা নষ্ট হয়ে গেছে, তার পায়খানা হচ্ছে না 3-4-5 দিনের মধ্যে। এরপরে ইন কেস অফ মেল প্যাশেন্ট তার সেক্সুয়াল ইম্পর্টেন্সি ডেভেলপ করতেছে, বিকজ ইন কেস অফ সেক্সুয়াল অ্যাক্টিভিটিস মেল আর দি অ্যাক্টিভ পার্টনার, ফিমেল আর প্যাসিভ পার্টনার। তো ফিমেলরা এটা থেকে মানে মুক্তি পেয়ে যাচ্ছে মানে প্রকৃতিগতভাবে, কিন্তু পুরুষদের মানে ইরেকটাইল ইম্পর্টেন্সি ডেভেলপ করে। তো এইটা হলো গ্রেভ কমপ্লিকেশন। এইটা হলে 24 থেকে 48 ঘন্টার ভিতর সার্জারি করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। তবে পরে আসলেও করতে হবে। আবার আমি টিবির কথা বলেছিলাম, যে টিবি দেখা গেল যে খুব হিউজ মানে ইনফেকশন সৃষ্টি করে ওখানে পুজ সৃষ্টি করেছে, পুজ হচ্ছে অনেক পুজ এবং গ্র্যানুলেশন টিস্যু, সেটা স্পাইনাল কর্ডকে চাপ দিচ্ছে এবং রোগী নিউরোলজিক্যাল ডেফিসিট ডেভেলপ করছে, মানে প্যারালাইসিস হয়ে গেছে, হাঁটতে পারছে না।
তাহলে সেই ক্ষেত্রেও মনে করেন যে সার্জারি দরকার হয়। আর কিন্তু যদি টিবি হয়েছে, ব্যথা আছে কিন্তু নিউরোলজিক্যাল কোনো ডেফিসিট হয় নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা আগে কনজারভেটিভ চিকিৎসা শুরু করতে পারি। আবার স্পাইন ইনজুরি হইলো, স্পাইন ইনজুরি হয়ে স্পাইনাল কর্ডকে চাপ দিচ্ছে, হাড় একটা ভেঙে, ভার্টিব্রাল একটা বডি ভেঙে যে স্পাইনাল কর্ডের উপরে পড়েছে এবং স্পাইনাল কর্ডকে খুব কম্প্রেস করে ফেলছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অপারেশন কিন্তু মনে করেন ম্যান্ডেটরি। আবার স্পাইনাল কর্ডের মধ্যে যদি টিউমার হয় তাহলে সেটা কিন্তু মানে সেই ক্ষেত্রেও সার্জারি কিন্তু মনে করেন যে ম্যান্ডেটরি, কারণ এখানে কনজারভেটিভ ট্রিটমেন্টের কোনো স্কোপ কিন্তু থাকছে না। এগুলো হলো অ্যাবসলিউট মানে এইসব ক্ষেত্রে এবং রোগীর জীবন রক্ষা করার ক্ষেত্রে ইমার্জেন্সি এই সার্জারিগুলোর প্রয়োজন হয়ে থাকে। আচ্ছা স্যার, আমরা জানি যে মেরুদণ্ডের ব্যথার ক্ষেত্রে আপনারা এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন ব্যবহার করেন এবং সেটা রোগীকে একটা রিলিফ দেয়, যে পেশেন্ট খুব দ্রুত এটাতে রেসপন্স করে। খুবই জনপ্রিয় একটা কনভেনশনাল একটা ট্রিটমেন্ট পদ্ধতি আপনারা ফলো করেন। তো এখন আসলে সেই জায়গাটা থেকে আপনারা কতটুকু এগিয়েছেন বা আসলে এখন আধুনিক কি চিকিৎসা দিচ্ছেন? রাইট। এখন আপনি বলেছেন বা আমরা আলোচনা করছিলাম যে সার্জারি কারো কারো লাগেই, যার সার্জারি লাগবে তার সার্জারি অ্যাভয়েড করার স্কোপ খুব কম। সার্জারি অ্যাভয়েড করতে গেলে তখন সার্জারি না করেও রোগী প্যারালাইসিস হয়ে যাবে বা প্যারালাইজ থাকবে। তো তাহলে এই সার্জারি লাগে না, এর বাইরে কিন্তু অনেক পেশেন্ট আছে, মানে মিলিয়নস অফ পেশেন্ট, যে কোমরে খুব ব্যথা, তার স্বাভাবিক জীবনযাপন করা মানে ব্যাহত হচ্ছে, ডে টু ডে অ্যাক্টিভিটিস করতে পারছে না। তাহলে এই রোগীগুলোর জন্য আমাদের কি করা উচিত? যেগুলো সার্জারি লাগে না এই রোগীগুলোর জন্য কিন্তু মানে বেশ হয়তো মনে করেন যে অনেক বছর থেকেই একটা লেস ইনভেসিভ একটা চিকিৎসা পদ্ধতি চালু আছে, যে এপিডুরাল ইনজেকশন। এখন এপিডুরাল ইনজেকশন আগে কি ইউজ করা হয়, এখনও মানে বিশ্বের বহু জায়গায় এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন ইউজ করে পেইন স্পেশালিস্ট বলে যারা পরিচিত, ব্যথা বিশেষজ্ঞ, হ্যাঁ পেইন ম্যানেজমেন্ট যারা করেন। এটা ইউজুয়ালি এই গ্রুপের ডক্টর অ্যানেস্থেসিয়া থেকে মনে করেন যে বেশি আসে পেইন স্পেশালিস্ট। এরপর আমাদের স্পাইন সার্জনরাও আমরা অনেকে এপিডুরাল ইনজেকশন দিয়ে থাকি, কোনো ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্টও মনে করেন যে দিয়ে থাকেন। তবে এটা একটা সফিস্টিকেটেড টেকনিক, এটা লেস ইনভেসিভ বাট সফিস্টিকেটেড টেকনিক। কারণ হলো যে স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়ার চেয়েও এপিডুরাল ইনজেকশন দেওয়া বেশি টাফ, কারণ ডুরা ম্যাটারকে ছিদ্র করা যাবে না, ছিদ্র করলে এই হবে। তো ডোরার বাইরে থেকেই মানে এরকমভাবে দিতে হবে যে আমাদের ইনজেকশনটা, ওষুধটা যেন ডোরার বাইরে এপিডুরাল স্পেসে পৌঁছে। খুবই হাইলি স্কিলের ব্যাপার। হ্যাঁ, হাইলি স্কিলের ব্যাপার। এখন গত 6 বছর থেকে বাংলাদেশে আমি এপিডুরাল পিআরপি ইনজেকশন দিচ্ছি। যে পিআরপি তো মনে করেন যে আপনি জেনে থাকবেন, বা দর্শকদের জন্য আমরা আবারও বলছি যে পিআরপি হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা। যে আল্লাহ তাআলা আমাদের শরীরের ভিতর যে আমাদের রক্ত দিয়েছেন, সেই রক্তেরই একটা অংশ হলো প্লাজমা, রক্ত রসটাকে বলে প্লাজমা। তবে রক্তটাকে একটা মেশিনের ভিতর দিয়ে, এটা সেন্ট্রিফিউজ মেশিন, এইরকম ঘূর্ণন মাত্রায় সেট করা হয় যে যেখানে প্লেটলেটের যে রক্তরসটা আলাদা হয়, যে আরবিসিগুলো রক্তের কোষগুলো নিচে সেটেল ডাউন করবে, আর উপরে হলুদ কালারের বা স্ট্র কালারের মানে প্লাজমাটা থাকবে। সেই প্লাজমার ভিতরে প্লেটলেটের কনসেন্ট্রেশনটা থাকবে বেশি। মানে এটা বলা হচ্ছে আমাদের নর্মাল রক্তরসে যে পরিমাণে প্লেটলেট থাকে তার চেয়ে 2.5 to 5 টাইমস বেশি প্লেটলেট থাকবে। এবং এই প্লেটলেট সম্পর্কে আমরা আগে জানতাম যে এটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এখন বিজ্ঞান যত আগাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি এর ভিতরে আরও প্রোটিন আছে, যে প্রোটিনগুলো টিস্যু রিজেনারেশন এবং রিপেয়ারে সাহায্য করে। কাজে এই টিস্যু রিজেনারেশন এবং রিপেয়ারের এই কৌশলকে কাজে লাগিয়ে আমরা এপিডুরাল পিআরপি ইনজেকশন ইউজ করছি। কারণ এখানে কি হয়, এখানে ধরেন যে পিএলআইডিতে কি হয়, যে অ্যানুলাসটা বাইরের ডিস্কের দুটো স্ট্রাকচার, আমি আবার একটু মনে করাই দিচ্ছি যে আমাদের যে ডিস্ক আছে মেরুদণ্ডের প্রতি 2 হাড্ডির মাঝখানে যে ডিস্ক আছে, নরম কচকচে হাড্ডি, তার 2টা লেয়ার থাকে। বাইরের দিকে একটু শক্ত লেয়ার থাকে, টাফার স্ট্রাকচার, এটাকে আমরা বলি অ্যানুলাস ফাইব্রোসাস। আর ভিতরে জেলি লাইক সাবস্টেন্স থাকে, যেটা মেইন কম্পোনেন্ট হচ্ছে ওয়াটার, এটাকে বলে নিউক্লিয়াস পালপোসাস। তো যখন ডিস্ক প্রোল্যাপস হয় তখন অ্যানুলাস ফাইব্রোসাসটা টিয়ার হয়ে যায়, ফেটে যায়, ওই ফাঁক দিয়েই জেলিটা বের হয়ে আসে। তো পিআরপি কী করে, পিআরপির ভিতরে প্লেটলেটের মধ্যে যে গ্রোথ ফ্যাক্টর আছে, এই গ্রোথ ফ্যাক্টর 10-12 রকমের গ্রোথ ফ্যাক্টর আছে। এই গ্রোথ ফ্যাক্টরগুলো অ্যানুলাস ফাইব্রোসাসের ওই মানে লেয়ারটাকে সিল করে দেয়। এবং প্লেটলেটের মধ্যে একটা গ্রুপ আছে যে ম্যাগাক্যারিওসাইটস, এরা কি করে, এরা যে জেলটা বেরিয়ে আসলো ওটা তো একটু মানে সফটার, এটাকে কিন্তু মানে খেয়ে ফেলে, হ্যাঁ, যে তার ফ্যাগোসাইটিক প্রপার্টিজ আছে, খেয়ে ফেলে, যার ফলে আমাদের ডিস্ক যেটা বের হয়ে স্পাইনাল কর্ডকে চাপ দিছিল সেটা শ্রিঙ্ক করে যায়।
কাজে স্পাইনাল কর্ডের ভিতরে যখন চাপ ফ্রি হয়ে যায় রোগীরা কিন্তু পেইন ফ্রি হয়ে যায়। এইটাই হলো মেকানিজম এপিডুরাল পিআরপির। এটা বাংলাদেশে আসলে আমি শুরু করেছি এবং আমাদের থাউজেন্ডস অফ প্যাশেন্ট আর গেটিং রিলিফ। ইভেন যে অপারেশন লাগবে এরকম অনেক রোগী আছে যে অপারেশন বলে দিচ্ছে, অপারেশন ছাড়া কোনো উপায় নেই। তো সেরকম বলছে স্যার আমি অপারেশন তো আমি করতে চাচ্ছি না, ভয় পাই। তো আমরা বললাম তাহলে এক্সপেরিমেন্টাল ক্ষেত্রে আমরা এপিডুরাল পিআরপি দিতে পারি। আমরা এপিডুরাল পিআরপি দেওয়ার পর দেখা গেল সে মনে করেন যে তার ব্যথা ভালো হয়ে গেছে। দেওয়ার পর স্যার সাধারণত কত দিনের মধ্যে রোগী রেসপন্স করেন? এটা কেস টু কেস মানে ভেরিয়েশন করে। যেমন আমি আরেকটা ক্ষেত্রে পিআরপি দিই যে স্পাইন ফ্র্যাকচার হয়েছে, মেরুদণ্ডের হাড়টি ভেঙে গেছে কিন্তু সেটা স্পাইনাল কর্ডকে চাপ দেয় নাই, এরকম মানে বোন ভাঙার ক্ষেত্রে বোন ভাঙার মানে বোন ফ্র্যাকচারের যে ব্যথা এটা কিন্তু খুব তীব্র ব্যথা। তো এই ক্ষেত্রে পিআরপি দিলে এই যে পেইনটা মানে র্যাপিডলি আগুনে পানি ঢালার মতো ঠান্ডা হয়ে যায়, মানে পেইন কমে যায়। আর ডিস্ক প্রোলাপসের ক্ষেত্রে এবং অন্যান্য প্যাথোলজির ক্ষেত্রে ডিজেনারেটেড ডিস্ক ডিজিজ অথবা ফ্যাসেট জয়েন্ট আর্থোপ্যাথি, এই সমস্ত কারণে যে সেটা আমরা 3 মাসে 3 কোর্স পিআরপি দিই এবং দেখা গেল যে একটা দেওয়ার পরে হয়তো 1 মাসের মধ্যে মনে করেন যে পেইনটা একটু কমে, সেকেন্ড ডোজ দেওয়ার পরে সে মানে ভালো ফল পায় এবং থার্ড ডোজের পরে আমরা করি। আমার অভিজ্ঞতা হচ্ছে যে এটা সময় নেয় কিন্তু মানে এটা যেহেতু একটা রিজেনারেটিভ একটা বায়োলজিক্যাল চিকিৎসা সেজন্য এটা ধীরে ধীরে কাজ করে, মানে এটা তো একটা ন্যাচারাল প্রসেসে। সেজন্য হয়তো মানে পুরোটা আমরা ইনজেকশন 3 মাসে 3টাই দিচ্ছি কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হতে অনেক সময় 6 মাস বা 1 বছরের রোগী পেইন ফ্রি হচ্ছে। কিন্তু এটা হলো মানে কি বলে আমরা পার্মানেন্ট এবং একটা সাস্টেনেবল একটা কিন্তু প্রসিডিউর। এটা তো অনেক ক্ষেত্রে সার্জারির বিকল্প হতে পারে। হ্যাঁ, আমি কিন্তু মানে এই ব্যাপারে দেশে বিদেশে পেপার প্রেজেন্ট করছি যে এপিডুরাল পিআরপি ইজ অ্যান অল্টারনেটিভ টু স্পাইন সার্জারি। মানে এর পিছনে অবশ্যই সায়েন্টিফিক এভিডেন্স আছে। ডেফিনেটলি সারা বিশ্বে এটা নিয়ে রিসার্চ হচ্ছে। আচ্ছা, বাংলাদেশে আপনারা সফলভাবে পিআরপি দিচ্ছেন এবং রোগীরা যে সুস্থ স্বাভাবিক জীবন এবং আপনাদের আলটিমেট উদ্দেশ্য থাকে যে রোগীকে তার কোয়ালিটি অফ লাইফ এনশিওর করা। হ্যাঁ, আমি মনে করি একটা কথা বলতে চাই যে রোগীরা তো ইদানিং আসে যে তীব্র ব্যথা নিয়ে আসতেছে কিন্তু পেইন কিলারের যে সাইড ইফেক্ট এটা নিয়ে খুব ভয় পায় রোগীরাও। কিন্তু এখন কনসার্ন, তারা অনেক ক্ষেত্রেই বলেন যে আমি পেইন কিলার নিতে চাই না। হ্যাঁ, রোগীরা বলে স্যার ব্যথার ওষুধ কিন্তু খাবো না। তাহলে ব্যথার ওষুধ যদি না খায় তাহলে আর কি কি চিকিৎসা আছে? সে ফিজিওথেরাপি নিতে পারে, আবার এই যে এপিডুরাল স্টেরয়েড এবং পিআরপি নিতে পারে। তবে এপিডুরাল পিআরপির জন্য যে একটা সেট আপ লাগে এই সেট আপটা আসলে সবার কাছে নাই, কিন্তু স্টেরয়েড দিয়ে একটা ইজি প্রসিডিউর যে কিছু জিনিসপত্র এবং একটা ওটি সেট আপ থাকলেই হয়। তো এই জন্য অনেকেই ওই স্টেরয়েডের থেকে মানে বেরোয় আসতে পারছে না। হয়তো আগামী দিনে আমি মনে করি যে এপিডুরাল স্টেরয়েডকে রিপ্লেস করবে এপিডুরাল পিআরপি। হ্যাঁ, কারণ এই পিআরপি যখন দেখবে যে এটা বায়োলজিক্যাল চিকিৎসা যে এইটা সুপিরিয়র ওইটার থেকে সুপিরিয়র কয়েকটা কারণে। একটা হলো এপিডুরাল, আমি কিন্তু আগে এপিডুরাল স্টেরয়েড দিতাম। হ্যাঁ, কারণ আমার স্যার প্রফেসর ইদ্রিস আলী স্যার দেশ বিখ্যাত স্পাইন সার্জন, আমি স্যারের কাছ থেকে এপিডুরাল ইনজেকশন শিখেছি। তো স্যার এপিডুরাল স্টেরয়েড দিতেন যে যাদের অপারেশন লাগবে না কিন্তু পেইন ভালো হচ্ছে না এই রোগীগুলোকে স্যার এপিডুরাল স্টেরয়েড দিতেন। তো ওইখান থেকে শিখে আমি যখন স্পেশালিস্ট হয়েছি তো তখন আমি এপিডুরাল স্টেরয়েড দিয়েছি। তো এতে কিন্তু অনেক রোগী ভালো হয়ে যেত। হ্যাঁ, কিন্তু পরে যখন আমি পিআরপি নিয়ে কাজ শুরু করলাম তখন অন্যান্য জয়েন্টের ক্ষেত্রে, অস্টিওআর্থাইটিসের ক্ষেত্রে, ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে, টেনিস এলবোর ক্ষেত্রে, প্লান্টার ফাসাইটিসের ক্ষেত্রে পিআরপি খুব এক্সেলেন্ট মনে করেন যে কাজ যখন শো করলো তখন আমি চিন্তা করলাম যে আমরা এটা এপিডুরাল স্পেসও দিয়ে দেখতে পারি। এই তো শুরু করলাম এবং শুরু করার পর দেখি একটা আমাজিং রেজাল্ট, যার ফলে আমরা খুব এনকারেজড হলাম। তো এপিডুরাল স্টেরয়েডের ক্ষেত্রে রেজাল্টটা হচ্ছে এটা একটা মানে শর্ট টাইম একটা কিন্তু মনে করুন ভালো রেজাল্ট পাওয়া যায়। আর এপিডুরাল পিআরপির ক্ষেত্রে এটা লং টার্ম একটা সাস্টেনেবল একটা মনে করেন রেজাল্ট পাওয়া যায়। তারপর কোনো রোগী মনে করেন যে সার্জারি লাগবে, এখন এক্সপেরিমেন্টের ক্ষেত্রে সে ইনজেকশন দিচ্ছে, এপিডুরাল ইনজেকশন। তো যেই গ্রুপটার এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন দেওয়া হলো তার যদি পরে অপারেশন লাগে, অপারেশনের সময় সিচুয়েশনটা অপারেশনের ফিল্ডটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কারণ স্টেরয়েড কী করে, অ্যাডেশন করে, যে লিগামেন্টাম ফ্লাভা, ডোরা, ডিস্ক এগুলোর সাথে খুব অ্যাডেশন হয়ে থাকে। কাজে খুব এক্সপার্ট সার্জন যদি না হয় তাহলে মানে পাওয়ার অপারেটিভ অনেক ইনজুরির কিন্তু মনে করেন যে আশঙ্কা থাকে। আর এপিডুরাল পিআরপি দিলে সেইটা হয় না, কারণ পিআরপি যেহেতু রোগীর শরীরের রক্তেরই উপাদান, কাজে এটা ফরেন হিসেবে ওখানে ট্রিট হয় না। কাজে মানে শরীর
মানে ওভার কোনো অ্যাক্টিভিটিস শো করে না, যার ফলে ওখানে কোনো ফাইব্রোসিস বা কোনো অ্যাডেশন ডেভেলপ করে না। কাজে আমাদের পরবর্তীতে যাদের অপারেশন লাগে সেই অপারেশন স্মুথলি করা যায়, নর্মাল অ্যানাটমিক্যাল ফিল্ডের মতোই কিন্তু অপারেটিভ ফিল্ড আমরা পাই। মানে সার্জারির পূর্বেও আপনারা পিআরপি দিয়ে রোগীটাকে প্রিপেয়ার করেন? হ্যাঁ, মানে অনেক সময় তো হয়, মানে যে আমি বললাম যে আপনার তো অপারেশন লাগবে বাবা, তখন হচ্ছে বাবা আমি তো অপারেশন করতে চাই না, আমি খুব ভয় পাই, আমি জীবনে একটা ইনজেকশনও নেই, তখন কি করবেন? তখন আমরা বলি যে দেখেন আমি তখনই করি যে এই রুগীটা তো অন্য জায়গায় যাবে, স্টেরয়েড দিবে, ফিজিওথেরাপি নেবে, এই করবে। তো তখন আমি বলি যে আপনি বিকল্প একটাই আছে, আমি ইনজেকশন দেই, রোগীর শরীর থেকে রক্ত নিয়ে এপিডুরাল পিআরপি দিই, আপনি যদি চান সেটা দিয়ে 1 কোর্স দিয়ে দেখতে পারেন। তো আমরা অনেক সময় আমরা বললাম 1 কোর্স দিয়ে যদি দেখি যে আপনি আরাম পাচ্ছেন তাহলে আরও ফার্দার 2 ডোজ আমরা প্রসিড করব। আর যদি দেখি আরাম হচ্ছে না, যে ব্যথা কমছে না, তাহলে কিন্তু আর ইনজেকশন দিব না, অপারেশন সিদ্ধান্তে বহাল থাকতে হবে। সেই ক্ষেত্রে তো অপারেশনের প্রতি একটা ভীতি কাজ করে যে মেরুদণ্ডের কোনো অপারেশনের পরবর্তীতে তারা আরো কি ডিসেবল হয়ে যাবে, এই ধরনের একটা ভীতি রোগীদের মধ্যে কাজ করে। স্যার, এই যে পিআরপি নিয়ে আমরা এত কথা বলছি, যে এই পিআরপি যে সুবিধাটা বা চিকিৎসাটা, সেটা কি শুধুমাত্র শহর কেন্দ্রিক রোগীদের জন্য, নাকি এটাকে আসলে বাংলাদেশে সর্বত্র ছড়িয়ে দেওয়া সম্ভব? আসলে সর্বত্র ছড়িয়ে দেওয়া সম্ভব। আমি আপনাকে বলছি, যেমন ধরেন যে আজ থেকে হয়তো 25-30 বছর আগে যেমন অর্থোপেডিক চিকিৎসা তো গ্রাম অঞ্চলে ছিল না, তখন মানুষ হাত ভাঙলে কিন্তু হাত ভাঙলে, পা ভাঙলে, বোন ফ্র্যাকচার হলে কবিরাজি চিকিৎসা করতো, ওঝার কাছে যেত, মানে কবিরাজি চিকিৎসা করতো, ম্যাল ট্রিটমেন্ট স্যার এখনো হচ্ছে, করতো, যে লতা পাতা এই করতো, তার মান্ডার তেলের মতো তেল, ওই যে ওরকম প্রত্যেক জায়গায় উপজেলা একজন করে হাড় ভাঙার কবিরাজ আছে, এদের কাছে চিকিৎসা করতো। তো এখন তো উপজেলা পর্যায়ে অর্থোপেডিক কনসালটেন্ট আছে সমস্ত সদর হাসপাতালগুলোতে, মেডিকেল কলেজগুলো বানাচ্ছে অনেক সরকারি বেসরকারি মিলে, কাজে সেখানে অর্থোপেডিক সার্জনরা আছে। ওখানে কিন্তু এখন মানে অর্থোপেডিক্সের অত্যাধুনিক চিকিৎসা যেরকম হচ্ছে ঠিক সেরকম করে পিআরপিকে অবশ্যই কমপক্ষে ডিস্ট্রিক্ট পর্যায়ে অবশ্যই ছড়িয়ে দেওয়া যায়। এটার জন্য উদ্যোগ নিতে হবে, যে একটা সেট তৈরি করতে হবে, এটা খুব কঠিন কিছু না, সেট করতে হবে, কোয়ালিটি মেনটেন করতে হবে, তাহলে অবশ্যই অবশ্যই অবশ্যই, কারণ আমাদের দেশ এত ঘনবসতিপূর্ণ যে বিশ্বের ভিতর মোস্টলি পপুলেটেড কান্ট্রি, এত রুগী, এত মানুষ দুনিয়ার আর কোনো দেশে নাই, এরকম বাংলাদেশ এবং ইন্ডিয়াতে আছে। তো কাজে আমাদের কাছে এত রুগীরা আসে, কাজে সেই রুগীর চিকিৎসা আমি সহ আরও কয়জন ডাক্তার মনে করেন যে করতে পারবো, সেজন্য আরও লোক দরকার, যে যারা অর্থোপেডিক্সে প্র্যাকটিস করছে, যারা স্পাইন সার্জারি করছে, যারা মনে করেন যে ফিজিক্যাল মেডিসিনে আছে, ইভেন নিউরোসার্জন যারা আছে, সবার কিন্তু মানে পিআরপির মানে ট্রেনিং নেওয়া দরকার। এবং পিআরপির যে বায়োলজিক্যাল চিকিৎসার যে একটা উইপন, যেটা দিয়ে অনেক মানুষকে হেল্প করা যায়, অনেক মানুষের কষ্ট নিবারণ করা যায়, ব্যথা নিবারণ করা যায়, কাজে সেইটা যদি মনে করেন যে থাকে, তাহলে অবশ্যই ক্ষতি কিছুই নাই, কারণ এটা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট, অ্যাবসলিউটলি বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। হ্যাঁ, আপনি এটার মানে কাজ কিছু না কিছু হবেই এবং হয়ই। আমি তো মাল্টি মডাল ইউজ অফ পিআরপি করি, যেমন এভিএন, অ্যাভাসকুলার নেক্রোসিস অফ দি ফিমোরাল হেড, তারপর অস্টিওআর্থাইটিস, একেবারে অস্টিওআর্থাইটিসের 4টে গ্রেডিং আছে, গ্রেড 1, 2, 3, 4। আমি 1, 2, 3 পর্যন্ত নর্মাল পিআরপি দিয়ে নিয়ে কাজ করি, আর স্টেজ 4 গেলে আমি লেজার পাংচার করে, মাল্টিপল মাইক্রো পাংচার করি লেজার দিয়ে আর্টিকুলার সার্ফেস অফ দি জয়েন্টে, তারপর ওখানে পিআরপি দিই। আমার প্রেজেন্টেশন আছে, পেপার আছে। হ্যাঁ, এবং মানে একটা গ্রুপ অফ পিপুল যে যাদের অ্যাবসলিউট ইন্ডিকেশন ছিল জয়েন্ট রিপ্লেসমেন্ট করার, কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশে অনেক জয়েন্ট রিপ্লেসমেন্ট করার রোগী আছে, কিন্তু অনেকেরই সামর্থ্য নাই, অনেকের সামর্থ্য নাই। অনেক পিপুল আছে যে তার কারণে প্রস্থেসিস করতে, এই টোটাল হিপ টোটাল নি রিপ্লেসমেন্ট করতে 3.5 থেকে 4 লাখ টাকা লাগে, আরও কর্পোরেট হাসপাতালগুলোতে 5 লাখ লাগে। তো এই অ্যাবিলিটি সবার নাই। আবার অনেকের বড় সার্জারি দরকার, কিন্তু তার অনেক কোমরবিডিটিস আছে, সে সার্জারি করতে পারবে না, তাহলে তাকে এই পিআরপি দিয়ে যদি একটু তাকে চলার মতো লাইফ দেওয়া যায়, সেটাও একটা বড় সাফল্য ডাক্তারদের জন্য, চিকিৎসা বিজ্ঞানের জন্য মনে করি। আমরা একটি ছোট বিরতিতে যাব। প্রিয় দর্শক, জিএসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে এই পর্যায়ে একটি ছোট বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা মেরুদণ্ডের সার্জারিবিহীন চিকিৎসায় পিআরপির ভূমিকা বিষয়ে বিস্তারিত কথা বলছি। আর আমাদের সাথে স্টুডিওতে আজকে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার শহীদুল ইসলাম, স্পাইন ও অর্থোপেডিক্স সার্জন, বিভাগীয় প্রধান, স্পাইন সার্জারি ও অর্থোপেডিক্স বিভাগ, আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদেরকে ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করুন। স্যার, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, আপনি বারবারই বলছিলেন যে পিআরপি একটি বায়োলজিক্যাল চিকিৎসা এবং যেহেতু এটা একটা ন্যাচারাল প্রসেস এবং আমাদের শরীরের রক্ত নিয়েই সেখান থেকে প্লেটলেটটাকে আলাদা করে আপনারা শরীরে দিচ্ছেন, মানে একটা সম্পূর্ণ সেফ একটা প্রসেস। তো এই যে এখন পর্যন্ত এতগুলো রোগীর উপরে আপনারা সফলভাবে পিআরপি চিকিৎসা দিয়েছেন, কোনো রোগী কি এরকম পেয়েছেন যে কোনো ধরনের সাইড এফেক্ট নিয়ে আপনাদের কাছে এসেছে? রাইট, হ্যাঁ, সাইড এফেক্ট কিছু আছে। দুনিয়ার সকল কাজেরই, সকল প্রসিডিউরের, সকল চিকিৎসারই মানে সাইড এফেক্ট কম বেশি থাকেই। মানে প্রথমত কথা হচ্ছে যে এই প্রসিডিউরটা কিন্তু অপারেশন থিয়েটারে করার কথা, করতে হবে। হ্যাঁ, কোনো ডাক্তাররা চেম্বারে দিয়ে দেন, সেটা এথিক্যাল না। কারণ বাংলাদেশের সুপ্রিম কোর্টের, হাইকোর্টের একটা আদেশ আছে যে এনি এপিডুরাল প্রসিডিউর শুড বি ডান ইন অপারেশন থিয়েটার। হয়তো বা কোনো সংক্ষুব্ধ ব্যক্তি কোনো মানে মামলা করেছিলেন, যে যার ফলে মানে বাংলাদেশের একজন জাস্টিস এই রায় দিয়েছিলেন যেটা একটু অপারেশন থিয়েটার করতে হবে। তার মানে কি, অপারেশন থিয়েটার করার মানে হলো একটা অ্যাসেপ্টিক প্রিকশন নিতে হবে। সেজন্য একটা ইনফেকশনের একটা ভয় থাকে। যদি ফুল অ্যাসেপ্টিক প্রিকশনের প্রসিডিউরটা না করা, তাহলে ইনফেকশনের ভয় থাকে। এটা হলো একটা সাইড এফেক্ট। আরেকটা হলো যে এপিডুরাল প্রসিডিউরটা যদি আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে ওই জায়গাটাকে অবশ করে করি, তারপরেও মানে কোনো রোগী কমপ্লেন করে যে তার যেখানে ইঞ্জেকশনটা দিলাম আমরা ওই জায়গাটাতে প্রায় সপ্তাহখানিকের মতো পেইন থাকে। সবাই কিন্তু না, কেউ বলে, কেউ যেহেতু বলে কাজে রুগীদের থেকে তো আমরা শুনবো, তাহলে এইটা একটাই। আরেকটা হলো যে যদি প্রসিডিউর, আমি আগে বলেছি যে ইটস অ্যান সফিস্টিকেটেড প্রসিডিউর। হ্যাঁ, এটার জন্য আসলে মনে করেন ভালো ট্রেনিং লাগে। কারণ হলো যে একেবারে পুলসিরাতের মতো, যে আমার ডোরাটা যদি আমি যেখানে যে এপিডুরাল স্পেস মানে প্রেশারটা রিলিভ করলো ওখানে আমি থেমে গেলাম, আমরা তখন টেস্ট করি যে সিরিঞ্জ দিয়ে বায়ু দেই, বাতাস ঢুকাই দিই, যে যদি স্মুথলি যায় আমরা বুঝি যে আমরা জায়গা মতো আছি। কিন্তু তারপর যদি আমি আরেকটু ধাক্কা দিই, তাহলে পাতলা যে লেয়ারটা মানে ডোরা ম্যাটারের, সেটা পিয়ার্স করে যাবে। তো আমাদের হয়েছে যে কিছু হয়েছে যে ডোরা ম্যাটার পিয়ার্স করে গেছে। দ্যাট মিনস আমাদের পিআরপিটা সিএসএফে গেছে। তখন দু একটা রোগী পেয়েছি যে বলে যে তার পেরিয়ানাল রিজিয়নে, আমাদের যে পায়খানা পেশাব করার যে রাস্তাটা, ওই জায়গাটা বলছে খুব বার্নিং হচ্ছে, জ্বালা পোড়া হচ্ছে। তখন তাকে মনে করেন যে প্যাথেডিনের মতো মানে পেন কিলারও মনে করেন যে দিতে হয়েছে এবং অবজারভেশনে রাখতে হচ্ছে হাসপাতালে। এইটা একটা মনে করেন যে এটা একটা সাইড প্রসিডিউর। তারপর যে কোনো আমরা যেহেতু প্রসিডিউরটা করছি লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে, কোনো অজ্ঞান করছি না, সেজন্য রোগীর ভিতরে প্যানিক থাকে, কেউ একটু ভয় পায়। আমরা তো সুন্দর করে কাউন্সেলিং করে নেই, কিন্তু তারপরেও কেউ ভয় পায় যে জীবনে একটা ইঞ্জেকশন দেয় নাই, কিন্তু এখন তার মেরুদণ্ডে স্পাইনাল কর্ডে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, কাজেই ভয় পায়। আর কাজে কোনো রোগী হয়েছে যে ইঞ্জেকশন দেওয়ার পরে হয়তো তার এটা ব্লাড প্রেশারটা ফল করেছে। তো এক্ষেত্রে আমি গত 2.5-3 বছর থেকে আমার এই এপিডুরাল প্রসিডিউর করার সময় একজন অ্যানেস্থেসিয়া কনসালটেন্টকে আমি উপস্থিত রাখি, যে উনি রোগীর পালস, ব্লাড প্রেশার এবং রোগীর অন্যান্য যে নিরাপত্তাগুলো আছে এগুলো উনি ইনশিওর করবেন। যার ফলে এটা হওয়ার ফলে ওই যে হঠাৎ করে মনে করেন যে ব্লাড প্রেশারটা ফল করলো, অথবা রোগী একটা কার্ডিয়াক শকে চলে যেতে পারে বা ভেসোভাগাল অ্যাটাকে যেতে পারে, সেইটা ওনারা মনে করেন ম্যানেজ করে। কাজেই এইটাও যে মানে তার সাডেন হাইপারটেনশন ডেভেলপ করে রোগী শকে চলে যেতে পারে, অথবা তার যদি হার্ট খুব দুর্বল থাকে, যদি হার্টে বড় ধরনের অসুখ থাকে, তাহলে অনেক সময় কার্ডিয়াক অ্যারেস্টও কিন্তু হতে পারে। এটা কিন্তু একটা মানে খুব গ্রেভ কমপ্লিকেশন। তো আমি এটা এই জন্য বলছি না যে মানুষ যাতে ভয় পেয়ে যায়, কারণ এইটা তো মনে করেন হয়তো 2-1 হাজারে একজন হতে পারে। হ্যাঁ, তো কিন্তু যদি সেফটি প্রিকশন নেওয়া হয়
বা আগে তার হিস্ট্রি নেওয়া হয়, তার একটু রুটিন পরীক্ষা করা হয়, তাহলে এগুলো করলে আমরা কিন্তু এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারি প্রিকশন নিলে। মানে এগুলো তো সবগুলো প্রিভেন্টেবল আসলে, যদি সেইভাবে খুবই দক্ষ সার্জনের হাতে তিনি করেন পেশেন্ট এবং সেই সার্বিকভাবে সেই প্রসিডিওরগুলো যদি ফলো করা হয়, সেক্ষেত্রে এই মানে আশঙ্কাগুলো ওভারকাম করা সম্ভব। স্যার, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শেষ করব। তো তার আগে একটু জানতে চাই যে আসলে এই যে পিআরপি নিয়ে কথা বলছি আমরা, সাধারণ মানুষের জন্য এটা আসলে কতটুকু অ্যাফোর্ডেবল? এটা অ্যাফোর্ডেবল। আমি এই যে গত এই মাসে অ্যাপ্লারে গিয়েছিলাম জাপানে ফুকুওকাতে। ওখানে আমার একজন মানে ফিলিপিনো মানে বন্ধুর সাথে পরিচয় হয়েছে, উনি রিমাটোলজিস্ট। তো উনি বলছে যে ওনাদের দেশে পিআরপি হলো $600 লাগে, $600 US ডলার পার সেশন পিআরপি। তার মানে কত টাকা হয়? 12,000 12,500 করে যদি করি, 6 বারং 72, 70,000 মতো আমাদের এশিয়ান কান্ট্রি ফিলিপাইনে লাগে। আর মানে আমরা শেষ করব একদম সংক্ষেপে। কিন্তু আমাদের দেশে কিন্তু এটা সেন্টার ভেদে এটা 12, 15 বা 20,000 করে পার সেশন এরকম মনে করেন যে খরচ হয়। কোনো কর্পোরেট হাসপাতাল আছে একটু চার্জ বেশি, কিন্তু আমাদের এসে 10 থেকে 15-র মধ্যে আমাদের চার্জ, 12 থেকে 15-র মধ্যে আমাদের চার্জ পার সেশন। আচ্ছা স্যার, আপনার কাছ থেকে আমরা পিআরপি সম্পর্কে জানতে পারলাম এবং আশা করছি যে আমাদের টিভি সেটের সামনে যে দর্শকরা উপস্থিত আছেন তারা উপকৃত হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং আমাদের সকল দর্শক শ্রোতাকে আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আচ্ছা প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম পিআরপি বিষয় এবং মেরুদণ্ডের সার্জারিবিহীন আধুনিক যে চিকিৎসা পদ্ধতি সেটি নিয়ে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। আশা করছি উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকুন।